ছয় শতকেরও বেশি সময় ধরে উসমানীয় সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। ভিয়েনার দ্বারপ্রান্ত থেকে শুরু করে ইরানের পর্বতমালা পর্যন্ত তাদের সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। তারা তলোয়ারধারী যাযাবর অশ্বারোহী থেকে বিবর্তিত হয়ে বিমান ও মেশিনগানে সজ্জিত আধুনিক বাহিনীতে পরিণত হয়। উসমানীয় সামরিক ইতিহাস নিয়ে আমাদের ধারাবাহিকের এই পর্বে আমরা এই বাহিনীর নম্র সূচনা অন্বেষণ করব। বিথিনিয়ার একটি ছোট গোত্র থেকে শুরু করে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের প্রথম বড় বিজয় পর্যন্ত এই পথ পরিক্রমা আমরা দেখব। তাদের আগে আরও অনেক তুর্কি জনগোষ্ঠীর মতো প্রথম দিকের উসমানীয়রাও যাযাবর যোদ্ধা সমাজ হিসাবে গড়ে উঠেছিল। মধ্য এশিয়ার তৃণভূমিতে পরিশীলিত তাদের প্রাথমিক সামরিক কৌশল ছিল গতিশীলতা ও লঘু অশ্বারোহী বাহিনীকে কেন্দ্র করে। শতাব্দীর পর শতাব্দী ধরে গোকতুর্ক থেকে পেচেনেক পর্যন্ত তুর্কি গোষ্ঠীগুলো চীন থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত স্থায়ী সভ্যতাগুলোতে লুণ্ঠন চালানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করত, যা ছিল ভয়ঙ্করভাবে কার্যকর। তবে নতুন ভূমি জয় করে সেখানে স্থায়ী হওয়ার পর এই গোষ্ঠীগুলো প্রায় স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে যায় এবং তাদের সামরিক ব্যবস্থা গ্রহণ করে। এর একটি প্রধান উদাহরণ হল একাদশ শতকের সেলজুক তুর্কিরা। বাইজেন্টাইন ও ইসলামী সভ্যতার সংস্পর্শে এসে তারা কৃতদাস সৈন্য, ভারী পদাতিক এবং সীমান্তরক্ষী বাহিনী নিয়ে একটি সামরিক কাঠামো গড়ে তোলে। চতুর্দশ শতকের উসমানীয়রা এই সেলজুক নকশা অনুসরণ করেছিল। তাদের নিজস্ব ইতিহাস অনুসারে উসমানীয় রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা ত্রয়োদশ শতকে মঙ্গল আক্রমণ থেকে পালিয়ে আসা তুর্কমানদের দ্বিতীয় বৃহৎ অভিবাসন ওয়েভের অংশ হিসাবে আনাতোলিয়ায় এসেছিলেন। এই দলটি ছিল এরতুগ্রুল গাজীর নেতৃত্বে কায়ী গোত্র, একটি যাযাবর পশুপালক সম্প্রদায়। নিয়ন্ত্রণ বজায় রাখতে তাদের সেলজুক অধিপতিরা বৃহত্তর গোত্রীয় জোটগুলোকে ভেঙে দিয়ে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করায়। কায়ী গোত্রকে বসানো হয়েছিল বিথিনিয়ার বাইজেন্টাইন সীমান্তে সগুথ দোমানিচ অঞ্চলে। সেলজুক ব্যবস্থার অধীনে তারা নিয়োজিত গভর্নর জেনারেল এবং অর্ধ স্বায়ত্তশাসিত সর্দারদের দ্বারা শাসিত হতো, যারা উচ বে বা সীমান্ত প্রভু নামে পরিচিত ছিল। এর ফলে এরতুগ্রুল হোতার গোত্র বৃহত্তর সেলজুক পরিধির মধ্যে ছোটখাটো যোদ্ধায় পরিণত হয়। দুটি প্রধান ঘটনা তাদের একটি সার্বভৌম শক্তিতে রূপান্তরকে ত্বরান্বিত করেছিল। ১২৪৩ সালে সেলজুকদের ওপর মঙ্গলদের বিজয়, যা আনাতোলিয়ায় কেন্দ্রীয় কর্তৃত্ব ভেঙে দেয়, এবং ১২৬১ সালের পর বাইজেন্টাইন সামরিক ব্যবস্থার দুর্বল হয়ে পড়া, যা তাদের আনাতোলীয় প্রদেশগুলিকে উপেক্ষিত ও ঝুঁকিপূর্ণ করে তোলে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এরতুগ্রুলের পুত্র উসমান গাজী ১২৯৯ সালে সেলজুকদের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন এবং উসমানীয় বেইলিক প্রতিষ্ঠা করেন। ১২৩০ সালে প্রায় ৪০০ সৈন্যের একটি শালীন বাহিনী থেকে উসমানের সেনাবাহিনী ১৩০২ সালে বাইজেন্টাইনদের বিরুদ্ধে তার প্রথম বড় বিজয় বাফেয়াসের যুদ্ধের সময় প্রায় ৫,০০০ সৈন্যে উন্নীত হয়। প্রচলিত ভুল ধারণার বিপরীতে যে প্রথম দিকের উসমানীয় সৈন্যরা ছিল অপরিশীলিত উপজাতি, তারা ছিল অভিজ্ঞ যোদ্ধা। অনেকে অন্যান্য তুর্কি রাষ্ট্রের জন্য বা এমনকি বাইজেন্টাইনদের জন্যও ভাড়াটে সৈন্য হিসাবে লড়েছিল, যা তাদের মূল্যবান সামরিক অভিজ্ঞতা দিয়েছিল। বাফেয়াসের যুদ্ধে উসমানীয়রা একটি ধ্রুপদী স্তেপি সেনাবাহিনী মাঠে নামিয়েছিল। যাযাবর অশ্বারোহী ধনুর্ধর ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত লঘু অশ্বারোহী বাহিনী। তারা ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করত: তথ্য সংগ্রহ, যুদ্ধক্ষেত্র নির্বাচন, তীর বর্ষণ করে শত্রুকে হয়রানি করা, শত্রু গঠন ভেঙে দিতে অতর্কিত আক্রমণ ও ভাঁওতাবাজি ব্যবহার, এবং শেষ পর্যন্ত পলায়নরত শত্রুকে ধাওয়া করে ধ্বংস করা। উসমানের সাফল্য আরও যোদ্ধাদের কারদলে টেনে আনে। প্রতিটি বিজয়ের পর তিনি লুণ্ঠিত সম্পদ বিতরণ করতেন, যা বৃদ্ধির একটি স্বসম্পূর্ণ চক্র তৈরি করে। উসমানীয় শক্তির আরেকটি স্তম্ভ ছিল আহি সম্প্রদায়, সুফিবাদের সাথে যুক্ত কারিগর ও ধর্মীয় ভ্রাতৃত্বের একটি শক্তিশালী সংঘ। এই সংঘগুলি আধা সামরিক দল হিসেবে কাজ করত, অস্ত্র তৈরি করত, লঘু পদাতিক সরবরাহ করত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিজিত শহরগুলিতে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও স্থানীয় প্রতিরক্ষা বাহিনী গঠন করে উসমানীয় নিয়ন্ত্রণ সুসংহত করত। স্থানীয় আহি নেতা শেখ এদেবালির কন্যাকে বিয়ে করে উসমান এই জোট দৃঢ় করেন। বিখ্যাত উসমানের স্বপ্ন, যেখানে এদেবালির বাড়ি থেকে একটি গাছ জন্মে গোটা পৃথিবীকে ছায়া দেয়, পরবর্তীকালে একটি ভিত্তিমূলক পুরাণে পরিণত হয়, যা উসমানীয় সাফল্যকে ঈশ্বর প্রদত্ত হিসাবে চিত্রিত করতে ব্যবহার হতো। বাইজেন্টিয়ামের সাথে দ্বন্দ্বের একটি ধর্মীয় মাত্রা ছিল, কিন্তু এটা ছিল বাস্তববাদীও। সাম্রাজ্যের কর্তৃত্বের পতনের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে আগ্রহী অনেক স্থানীয় বাইজেন্টাইন গ্রিক উদীয়মান উসমানীয়দের সাথে মিত্রতা স্থাপন করেছিল। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মাইকেল কোসেস, একটি স্থানীয় রুলার যিনি উসমানের ঘনিষ্ঠ বন্ধু ও কূটনৈতিকে পরিণত হন।
ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি কোশে মিহাল নামে পরিচিত হন এবং তার বংশধরেরা মিহালৌলারি নামে শতাব্দী শতাব্দী ধরে উসমানীয় সীমান্ত প্রভু হিসাবে কাজ করে যান। উসমানীয় যোদ্ধারা আকিঞ্জি নামে পরিচিত ছিল এবং তাদের অভিযান একটি বিকেন্দ্রীকৃত কিন্তু কার্যকর প্যাটার্ন অনুসরণ করত। সীমান্ত প্রভুরা অধীনস্থ সর্দারদের নির্দিষ্ট অঞ্চলে নির্বিচ্ছিন্ন লুণ্ঠন চালানোর জন্য নিয়োগ করত, যা ধীরে ধীরে বাইজেন্টাইন প্রতিরক্ষা ক্ষয় করে দিত। এই ব্যবস্থা কার্যকর হলেও এর সাথে এই ঝুঁকি জড়িত ছিল যে অধীনস্থ নেতারা খুব শক্তিশালী হয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারে, এমন একটি সমস্যা যা জেরোমিয়ানদের মতো অন্যান্য বেইলিককে দুর্বল করেছিল। উসমানীয়রা সফল হয়েছিল তারা অন্যদের তুলনায় আগে এবং আরও কার্যকরভাবে তাদের সেনাবাহিনীকে কেন্দ্রীভূত করা শুরু করেছিল বলে। বিথিনিয়ার ভূগোলও যা পূর্ণ পর্যায়ের যাযাবর জীবনযাপনকে সমর্থন করতে পারত না, তা উসমানীয়দের আরও স্থায়ী এবং সুসংগঠিত সামরিক কাঠামোর দিকে ঠেলে দেয়। এই পরিবর্তন সবচেয়ে ভালো বোঝা যায় তাদের প্রথম বিশেষায়িত পদাতিক ও অশ্বারোহী ইউনিট তৈরি করার মাধ্যমে। প্রথম দিকের উসমানীয় সেনাবাহিনীর একটি বড় দুর্বলতা ছিল, এটি ছিল স্বায়ত্তশাসিত দলের সমষ্টি, লুণ্ঠনে দক্ষ কিন্তু দুর্গযুদ্ধের জন্য অনুপযুক্ত। বুরসা, নিশিয়া, নিকোমেডিয়ার মতো সুরক্ষিত শহর দখল করতে বছরের পর বছর ধরে দীর্ঘ ও ব্যয়বহুল অভিযান প্রয়োজন হতো। এই সমস্যা সমাধানে উসমানের পুত্র ও নরোদ্যম উত্তরাধিকারী ওরহান গাজী একটি স্থায়ী সেনাবাহিনী গঠনের উদ্যোগ নেন। ১৩২৫ সালের দিকে প্রথম পদাতিক ইয়াইয়া প্রতিষ্ঠিত হয়। কর থেকে অব্যাহতির বিনিময়ে সেবা প্রদানকারী মুসলিম ও খ্রিস্টান গ্রামবাসীদের থেকে নিয়োগ করে ইয়াইয়া ছিল একটি আধা পেশাদার বাহিনী। তারা নিজেদের অস্ত্র, তলোয়ার, কুঠার, ধনুক নিয়ে আসত এবং শান্তিকালে সুলতানের রক্ষী বাহিনী হিসাবে কাজ করত। তারা সাদা টুপি দ্বারা পরিচিত ছিল, তবে তারা খণ্ডকালীন সৈন্যই ছিল এবং যুদ্ধক্ষেত্রে একটি বিশেষায়িত বাহিনী হিসাবে গড়ে উঠতে ফেল করে। একটি ধনী অশ্বারোহী সমতুল্য বাহিনী মুসেল্লেম শীঘ্রই অনুসরণ করে। ১৩৬০-এর দশকের মধ্যে উভয় বাহিনীকে পুনর্গঠিত করে নির্দিষ্ট আকারের সহযোগী বাহিনীতে পরিণত করা হয়, যার প্রতিটির সদস্য সংখ্যা ছিল প্রায় ২০,০০০। তারা আর বেতন পেত না, বরং বংশানুক্রমিক ট্যাক্স ছাড় পেত। তাদের প্রধান ভূমিকা পরিবর্তিত হয়ে সহায়ক হয়ে যায়, রাস্তা ও সড়ক তৈরি করা, সরবরাহ পরিবহন করা এবং রসদপত্রের কাফেলা পাহারা দেওয়া। সুলতানদের কাঙ্ক্ষিত অভিজাত যোদ্ধাবাহিনীতে পরিণত হতে না পারলেও ইয়াইয়া ও মুসেল্লেম বাহিনী উসমানীয়দের একটি কোর বৈশিষ্ট্য প্রদর্শন করেছিল: অভিযোজন ক্ষমতা। উসমানীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উন্নয়ন ছিল তাদের তুর্কমান অশ্বারোহী বাহিনীর পুনর্গঠন। এটি ৩টি বড় সমস্যার সমাধান করেছিল: অশ্বারোহীদের নিজস্ব সর্দারের প্রতি আনুগত্য, তাদের স্বাধীন অঞ্চল গঠন করার প্রবণতা এবং স্থায়ী জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাওয়ার সাথে সাথে যুদ্ধ ক্ষমতা হারিয়ে ফেলার সমস্যা। সমাধান ছিল সেলজুক ইকতা ল্যান্ড গ্রান্ট ব্যবস্থার একটি সংস্করণ, যা উসমানীয়রা তাদের নিজস্ব তিমার ব্যবস্থায় রূপান্তরিত করে। ইউরোপে প্রথম উসমানীয় বিজয়ের পর এটি আনুষ্ঠানিক রূপ পায়। বিজিত ভূমি, যা সুলতানের সম্পত্তি থাকত, রাজস্ব উৎপাদনকারী ইউনিটে বিভক্ত হতো, যার নাম ছিল তিমার। এগুলি মেধাবী যোদ্ধাদের দেওয়া হতো, যারা এখন তিমারলি সিপাহী নামে পরিচিত ছিল। মূল কথা, সিপাহীকে শুধুমাত্র ভূমি থেকে কর আদায়ের অধিকার দেওয়া হতো, ভূমির মালিকানা নয়। এটি ছিল অস্থায়ী, প্রত্যাহারযোগ্য গ্রান্ট, প্রাচীন বাইজেন্টাইন প্রণয়া ব্যবস্থার মতো। এর বিনিময়ে সিপাহী নিজের ঘোড়া, অস্ত্র ও সরঞ্জাম নিয়ে মিলিটারি সার্ভিসে রিপোর্ট করতে বাধ্য থাকত। তার তিমারের মূল্যের উপর নির্ভর করে তাকে কিছু সাজোয়া অনুচর সরবরাহ করতে হতো, যারা জেবেলু নামে পরিচিত ছিল। যুদ্ধে সাফল্য বড় তিমারের দিকে নিয়ে যেতে পারত, অথবা ব্যর্থতা বা কাপুরুষতা তা হারাতে পারত। ইউরোপে নতুন ভূমি জয় করে সুলতানকে আরও তিমার বিতরণের সুযোগ দেয়, যা আনাতোলিয়া থেকে তুর্কমান যোদ্ধাদের ঢেউয়ের পর ঢেউ আকর্ষণ করে। এই তুষারগোলাকের প্রভাব উসমানীয় সেনাবাহিনীকে শক্তিশালী করার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী তুর্কি বেইলিকগুলোর রাসদ নিঃশেষ করে দেয়। তিমারলি সিপাহী শতাব্দী শতাব্দী ধরে উসমানীয় প্রাদেশিক সেনাবাহিনীর মূল কেন্দ্র হয়ে উঠবে। ইয়াইয়া, মুসেল্লেম ও তিমারলি সিপাহী বাহিনী গঠনের মাধ্যমে উসমানীয় রাষ্ট্র একটি কেন্দ্রীভূত ও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার প্রথম পদক্ষেপ নেয়। তবে সুলতানের প্রতি সরাসরি অনুগত একটি স্থায়ী এবং পেশাদার প্রফেশনাল সেনাবাহিনীর প্রশ্নটি তখনও অমীমাংসিত রয়ে গেছে।